থাক, আর শখ দেখাতে হবে না। তোর বাপ যে হুন্ডা কিনে দিল না, কামটা কি ঠিক করলো? এই নে, তোর বাপেরে কল দে, ও ব্যবস্থাতে দেখ। আমি কইতে পারবো না, তুমি বলো। তুমি জানো না যৌতুক নিয়ে যে অপরাধ? আরে এটা যৌতুক করছিস কেন? আমি হচ্ছে তোর বাপের একমাত্র আদরের জামাই, আমার তো একটা হুন্ডা দেবে সে উপহার। আর ওই হুন্ডা থেকে আমি একা চলবো? তুইও তো চলবি। তুই পিছনে বসবি নায়িকা ক্যাটরিনা কাইফের মতো, আর আমি সামনে সালমান খানের মতো হয়ে সারা গ্রাম চষে বেড়াবো আর মনের আনন্দে গান গেয়ে বেড়াবো। হাওয়া মে উড়তা যায় মেরা লাল দুপাট্টা পল পল ও পল পল রাখো জিও থামো। জি। এইসব গান বাজনা নাটক সিনেমা তো কম করলা না, ঢাকা উত্তরা সব জায়গাতে ঘুরে আসলা। কি হইলো? বিয়ে শাদী করছো আর কাজে মন দাও। দেখো, তুমি আমার প্রতিভা নিয়ে কোনো হিট করবে না। আমি সব কথা সহ্য করতে পারি, আমার এই প্রতিভা নিয়ে যদি কেউ হিট করে না, আমার খুব লাগে কিন্তু, ঠিক আছে? এই নাটক সিনেমার জন্য মানে সারা জীবন কত কষ্ট করলাম। আমি যখন বিয়ে করেছি, বিয়ের আগে তোমার থেকে হাজার হাজার সুন্দরী মেয়ে আমার পিছে পিছে ঘুরিয়েছে, কিন্তু কেন এক হুন্ডার জন্য যে তোমার বিয়ে করতে গেলাম আর সেই হুন্ডাটাই পাইলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি শ্বশুর বাড়িতে উঠে বসবো, হুন্ডা না দেওয়া পর্যন্ত নামবো না। প্রয়োজন আমি ধর্মঘট অনশন করবো। হুন্ডার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার প্রতিভা শেষ হয়ে গেল। নাও, তুই তাড়াতাড়ি ব্যাগ গোছা, আমি একটু ক্লাবের রিহার্সাল করে আসি। আমাদের সবার কিন্তু ভালোভাবে রিহার্সাল করতে হবে। ঠিক ঠিক কারণ এই প্রোগ্রামটা আমাদের সর্বোচ্চ দিয়ে ভালো বানাই কি হইবে। এখন আমি একটা রিহার্সাল কোনটা দৃশ্য নাম্বার 3 দেখ, তোমরা সবাই আসছো, তোমাদের সবাই আসছে, এতেই আমি খুশি। তোমরা সময়ের মূল্য বোঝো। তা নায়িকা আসিয়া কই? সে আসেনি? না, সে একজন মডেল, রাস্তায় যখন দেখা হবে তখন দেখলেই বলে, ভাই আমি মডেল হব, আমি নায়িকা হব। আরে অভিনয় কি এত সোজা? অভিনয় অনেক কঠিন জিনিস, এটা ভিতর থেকে তৈরি হয়। যাই হোক, তুমি আসো, এছাড়া আসো। আজকে তুমি একটা হিরোর ক্যারেক্টার করবা। জি। আচ্ছা, যেহেতু নায়িকা আসে নাই, তাহলে তুমি নায়িকার প্রক্সি দাও। দাঁড়াও, এখানে আসো, বলো, আমি আমার জীবনের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। আমি আমার জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। তোমাকে পেতে কোনো বাধা হতে পারবে না। তারপরেও যদি কোনো বাধা আসে, তাহলে আমি ইন্দুর মারা বিষ খাইয়া সুইসাইড করব। আর বিখে মরে যাব। বাই 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 ও ও ও আচ্ছা রামিনি চুপ! আগে তুমি তোমার জিহ্বাটাকে ঠিক করো। এরকম তুতলামি করলে কি হিরো হওয়া যায়? হিরো হইতে লাগে কনফিডেন্স। তোমার দিতে সব হবে না। নাও করো, এই তোমরা শুরু করো। আব্বা, ও আব্বা, জামাই বাবাজি কেমন আছো? ভালো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না শ্বশুর আব্বা, কোনো অসুবিধা হয় নাই, আমরা আল্লাহর মধ্যে ঠিকঠাক ভাবে চলে আইছি। তবে ওই কোন আমার হুন্ডার কথা কোন? তোমার আদরের জামাই নায়ক সালমান খান হুন্ডা নিতে আসছে। হ্যাঁ? নিজের কেনার তো যোগ্যতা নাই, আসছে শ্বশুরের টাকায় যৌতুক নিতে। এই তুমি রং কথা করতেছো কিসের জন্য? তোমার আব্বা আমার এখন হুন্ডা দিতে চাইছে, তোমার বিয়ে করার জন্য উপহার, আর তুমি এটা যৌতুক করছো।
শোনো, তুমি তো আমার ছেলের মতো। আমি ওই পেনশনের টাকাটা পেলেই আমি হুন্ডা কিনে দেবো, বুঝছো? কে নাকি এবার অনশন ধর্মঘট করবে, হুন্ডা না নিয়ে যাবে না। দেখো, তুমি যদি এভাবে না খেয়ে অনশন করো তাহলে তোমারও শরীর খারাপ হবে, আর আমি আব্বা হিসেবে আমারও তো খুব খারাপ লাগবে। বোঝো না কেন বাবা? এটা তো উচিত হবে না তোমার। কিন্তু আমি তো না খেয়ে ধর্মঘট করবো না শ্বশুর আব্বা। তুমি যে বললে অনশন ধর্মঘট করবে, থুক্কু, ওটা অনশন ধর্মঘট হবে না, ওটা হবে খাওন ধর্মঘট। সেই খাওন ধর্মঘট এটা আবার কিরকম? এই মনে করেন, যতদিন আপনি আমার হুন্ডা না কিনে দেবেন ততদিন এই ঘরে সব বেশি বেশি খাবার আমারই খাওয়া লাগবে। শ্বশুর আব্বা, আমি তো ওই শিক্ষকের মতো বলদ না। হ্যাঁ, কারণ ওই শিক্ষকরা না খাইয়া শাহবাগের মোড়ে ভেটকি দিয়া বইয়া থাকে, চিতাইয়া থাকে। আমি তো আর সেইগুলো করব না, আমি খাওন ধর্মঘট করব। হ্যাঁ, এই যেমন হ্যাঁ, সকালবেলা 4 পিস পরোটা, হ্যাঁ, 2টো হাঁসের ডিম, হ্যাঁ, হালকা করে কচু ভাজি, হ্যাঁ। তারপরে দুপুরে খাবার, আচ্ছা, খাবার পরে বিকালের দিকে হ্যাঁ, এই বেশি কিছু লাগবে না, বড় 1 কাপ কফি, হ্যাঁ, সাথে 2-3 পিস বিস্কিট। আচ্ছা, এই হ্যাঁ, সন্ধ্যার পরে একটু হালকা পাতলা খাবার, এই যেমন কিছু আপেল, আঙ্গুর, বেদানা, হুম। এগুলো দিলেই হুম। হবে। হ্যাঁ, আর রাতে যে খাবারটা, ওটা কিন্তু আমি দেশি মুরগি ছাড়া খাবো না। হ্যাঁ, একটু বলে দিও কিন্তু, হ্যাঁ। একটু ভালো করে ভুনা করে যায়, বেশি ঝোল হলে কিন্তু আমি খেতে পারি না। তুমি তো সবকিছু জানো। এই আর কি শ্বশুর আব্বা, আমার দাবি। জামাই এসব কি বলছে? তোমার আদরের জামাই, তুমি শোনো, ওর কথা শুনে আমার গা জ্বলে যায়। শ্বশুর আব্বা, যাই হোক, হুন্ডা না নিয়ে কিন্তু আমি যাচ্ছি না, আর এই খাওয়ানো চলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করিম ভাই, এত সকাল সকাল কই যাচ্ছেন? একটু বাজারে যাচ্ছি, ওই মেয়ে জামাই এসেছে তো, তাই একটু বাজার করতে যাচ্ছি। মেয়ে জামাই এসেছে, তা তো ভালো খবর। তা আপনার মনটা তো খারাপ কেন? মুখে হাসি নেই। ঠিকই ধরেছেন, মনটা ভালো নেই। মেয়ে জামাই আসলে সব বাবারা খুশি হয়, কিন্তু আমি আছি আতঙ্কে। কেন আতঙ্কে আছেন? ওই বিয়ের সময় বলেছিলাম যে জামাইকে একটা হুন্ডা দেব, কিন্তু তার হয়ে উঠল না। বিয়ের 2 দিন পরেই আমার পেনশনের টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু আজ পাই কাল পাই, এই করে করে তো 6 মাস হয়ে গেল, এখনো টাকাটা পেলাম না। তাই মনটা খুবই খারাপ। দেখি কতদূর কি করতে পারি, টাকাটা পেলেই তাকে আমি হুন্ডাটা কিনে দেবো। জামাই এখন কোথায় আছে? বাসায় আছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। হুন্ডা না দিলে যাবে না, তাই খুব মানসিক কষ্টে আছি। কাল আমি আপনার বাড়িতে আসতেছি, দেখি জামাইকে বুঝিয়ে কিছু করতে পারি কি। ঠিক আছে, তুমি একটু বুঝিয়ে দেখো কোনো সমাধান করতে পারো কিনা। ঠিক আছে করিম ভাই, তাহলে কালকে বিকেলে আপনার বাসায় যাবো। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। একটা জিনিস খেয়াল করিছো, এই শ্বশুর আব্বার মুখ কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। খালি বাজারে যাচ্ছে, ব্যাগ ভরে খাবার আনতেছি, আর সব খাবার কিন্তু আমরাই হজম করতেছি। যদিও মুখটা দেখে একটু কষ্ট হচ্ছে ভিতরে ভিতরে, কিন্তু এইবার ঠিকই আমার হুন্ডা আদায় হবে না, বুঝতে পারিস? এই হুন্ডা আদায় করার কৌশলটা কিন্তু ভালো হয়েছে।
তুমি কি মানুষ? তোমার কি লজ্জা করে না বৃদ্ধ মানুষটার সাথে এরকম করতেছো? সে তো তোমার শ্বশুর হয়, তাই না? তোমার তো নিজেরও হাত পা রইছে, তুমি নিজে তো কিছুটা করতে পারো। বেচারা আমার বাবা তোমার জন্য কত কিছু ভাবে, আর তুমি কিনা তাকে এত কষ্ট দিচ্ছ। তোমার কি একটু মায়া দয়া নাই? তুমি তার জন্য একটু ভাবো। তোমার কেন 2 চাক্কা লাগবে? তুমি যদি চাও রোজগার করে তো তুমি 4 চাক্কারও মালিক হতে পারো। তুমি কেন খামাখাটা লোককে এরকম কষ্ট দিচ্ছ? আমার বাবা কি তোমার বাবা না? বৃদ্ধ লোকটাকে কেন এত মানসিক অশান্তি দিচ্ছ? তোমার জন্য সে দিনরাত কত পরিশ্রম করে, তোমার কি একটু মায়া দয়া হয় না? তুমি আসলে কি মানুষ? ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। তোমার মতন একটা মানুষকে আমি আমার জীবন সঙ্গী করছি, এটা ভাবতে পারছি না যে আমার বাবা তোমার জন্য এত ভাবে, আর তুমি কি না? দিন শেষে তার সে যৌতুক যৌতুক যৌতুক। কেন এমনটা কেন? এই তোমাদের মতন মানুষের জন্য আজকাল মেয়েরা এত অবহেলায় পরিণত হচ্ছে। তোমাদের জন্য মেয়েরা এখন ভালো সংসার করতে পারতেছে না, সুখে শান্তিতে সংসার করতে পারে না, সুইসাইড করতে বাধ্য হয়, শুধুমাত্র তোমাদের জন্য। ছি। ঠিকই তো, মৌ তো ঠিকই বলেছে। দিনের পর দিন আমি একটা বুড়ো লোককে এত কষ্ট দিচ্ছি, কই মৌ তো আমার বাবাকে কষ্ট দেয় না। তবে আমি কেন তার বাবাকে এত কষ্ট দিচ্ছি সামান্য একটা হোন্ডার জন্য? আমি কি মানুষ? করিম ভাই, করিম ভাই, সালমান বাবাজি যে, তা কেমন আছো? আসসালামু আলাইকুম। তোমার শ্বশুর কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মাস্টার সাহেব, বসেন 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 বসেন। আজ কিন্তু আমি আপনার কাছে আসিনি, জামাই বাবাজির কাছে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জামাই বাবাজি, তা কেমন আছো? জি আল্লাহর রহমতে ভালো আছে। আজ শুনলাম তুমি এসেছো, তাই তোমার সাথে দেখা করতে আসলাম, আর কিছু কথা বলতে আসলাম। তোমার কি সময় হবে আমার দুটো কথা শোনার? হ্যাঁ হ্যাঁ বলেন। শোনো বাবাজি, আমি শুনলাম তুমি নাকি তোমার শ্বশুরের কাছে একটা হোন্ডা চেয়েছো। আসলে তুমি তো জানো তোমার শ্বশুরের পেনশনের টাকাটা এখনো পায়নি, যদি পেত তোমাকে ঠিকই হোন্ডা কিনে দিত। আর সবচেয়ে বড় কথা কি জানো, একটা বাপের কাছে তার মেয়ে যে কি, এটা তোমাদের বোঝানো যাবে না। একটা ছোট্ট মেয়েকে তিল তিল করে বাপ মানুষ করে, সে নিজে না খেয়ে সে তার মেয়েকে খাওয়ায়, দিনের পর দিন ছোট ছোট করে আস্তে আস্তে তাকে বড় করে, কতদিন বুকের মধ্যে বাথরুম করে দেয়, সেইটা কষ্ট করে পরিষ্কার করে। সে তো একটা বাপের বড় সম্পদ। চাচা, আমি আমার ভুল বুঝতে পারছি চাচা। আমি বুঝতে পারছি আমি কত বড় অন্যায় করেছি। সামান্য একটা হোন্ডার জন্য আমি আমার বাপের মতো শ্বশুরকে অপমান করেছি। সে একটা বুড়ো মানুষ, তাকে অনেক কষ্ট দিয়েছি। শ্বশুর আব্বা, আমাকে আপনি মাফ করে দিন। আমাকে আপনি মাফ করে দিন। আজ থেকে আমি আপনার জামাই না, আমি আপনার ছেলে। বাবা, তুমি আমার নিজের সন্তান, আমার সব কিছুই তো তোমারই থাকবে। আপনার জীবনের সব থেকে ভালোবাসার গুরুত্বপূর্ণ জিনিসটা সে হচ্ছে আপনার মেয়ে। তাকে যখন আমি পেয়েছি, আমি কখনো তাকে কষ্ট দেব না। আমি তো তাকে আমার মাথায় করে রাখবো। হ্যাঁ বাবা, তুমি তুমি সত্যি ঠিক বলেছ। তুমি তুমি আমার নিজের সন্তান, আমার মা, আমার আব্বা। আমি আজ খুব খুশি, খুব খুশি মা, খুব খুশি। প্রিয় বন্ধুরা, কি বুঝলেন? হ্যাঁ, একটা সন্তান
তার বাবার কাছে কতটা মূল্যবান সেটা কিন্তু এই নাটকের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। আর যৌতুক আমাদের সমাজের জন্য কত বড় যে একটা বড় বিধি সেটা কিন্তু আমরা চেষ্টা করলাম আপনাদেরকে দেখাতে। আজ এই ছেলেটা যৌতুক বিরোধী হয়েছে, যৌতুককে না বলেছে। কাল আপনি শুরু করুন, পরশু আরেকজন শুরু করবে, এভাবে আস্তে আস্তে সমাজ থেকে যৌতুক মুক্ত আমরা একটা বাংলাদেশ পাবো। আসুন আমরা সবাই যৌতুককে না বলি।